আসসালামু আলাইকুম। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগের সাবেক নেতাকর্মী থেকে শুরু করে শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী সংসদ সদস্যদের মধ্যে অনেকেই পালিয়েছেন, অনেকে পালাচ্ছেন, অনেকে পালাবেন, খুব স্বাভাবিক কথা। অনেকে আবার ধরা খাচ্ছেন, অনেকে আবার আটক হচ্ছেন, অনেকে সাথে করে যা নিয়ে যাচ্ছিলেন সব খুঁয়ে ফেলছেন, অনেকের জীবনও যাচ্ছে পালাতে গিয়ে। এবং যারা পালাতে পারছেন তাদেরকে কোন উপায়ে পালাতে হচ্ছে, কত টাকা দিতে হচ্ছে, যতটুকু জানা গেছে প্রতিজনকে 20 লাখ থেকে নিম্নে 20 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত দিতে হচ্ছে দালালদের। আর শুধু টাকা হলেও হচ্ছে না, দুই সীমান্তে দুই দেশের সরকারি পর্যায়ে যারা কর্মকর্তা রয়েছেন তাদের মধ্যে অনেকে যারা আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন তাদের সহযোগিতায় আবার যারা পালিয়ে যাচ্ছেন তারা তাদের সহযোগিতা নিয়েই তারপর টাকা খরচ করে তাদেরকে যেতে হচ্ছে। এদের অনেকে ভারত সীমান্ত থেকে আবার নেপালে গিয়ে সেখান থেকে যাদের ইউরোপের পাসপোর্ট রয়েছে বিভিন্ন দেশে চলে যাচ্ছে এবং গিয়ে বেশ ভালোই আছেন। যারা ভারতে আছেন তাদের যে আবার খুব কষ্ট হচ্ছে, টাকা পয়সা দিয়ে ভারত যাচ্ছেন, তারপর কী খাবেন, কীভাবে চলবেন, এখান থেকে আবার টাকা হুন্ডি করে পাঠানো হচ্ছে। প্রক্রিয়ার তো অভাব নেই। যাই হোক, যেমন 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে শাহজালাল বিমানবন্দর থেকে দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এবং তার কেচ্ছা কাহিনী তো আমাদের সব জানা। আল জাজিরাতেও তাকে নিয়ে কদিন আগে একটি রিপোর্ট হয়েছে, তার নামে শত শত বাড়ি রয়েছে ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে ব্রিটেনে। যাই হোক, সেগুলো আমরা জানি। তিনি আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে কিন্তু দেশ ছাড়তে পারেননি। তিনি কি করলেন, একটা পণ্যবাহী ট্রাকে করে তিনি বেনাপোল সীমান্তে চলে গেলেন। সেখান থেকে তিনি কলকাতা চলে যান। কলকাতা থেকে তার ইউরোপের পাসপোর্ট ছিল, সেটি ব্যবহার করে তিনি লন্ডনে চলে গেলেন এবং বর্তমানে তিনি খুব বহাল তবিয়াতে আছেন। এবং মাঝে একটি অডিও রেকর্ড বেরিয়েছে, কোনো একজনের সঙ্গে তিনি কথা বলছেন, ওপাশ থেকে কেউ একজন বলছে যে আপনি কি ভাই দেশে আছেন? না, আমি তো চলে এসেছি। ওবায়দুল কাদের, অনেকে ধারণা করছিলেন যে তিনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগেই বাংলাদেশ ত্যাগ করেছেন, কিন্তু পরবর্তীতে যেটি জানা গেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিনেই অর্থাৎ 5 আগস্ট বিকালেই তিনি বেনাপোল সীমান্তে চলে যান। সেখানে বিশেষ পাহারায় তাকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করা হয়। ইসাক আলী খান পান্না, তার সম্বন্ধে আমরা জানি যে তিনি মেঘালয় হয়ে আরও ভিতরে যখন যাওয়ার চেষ্টা করছিলেন তখন তাকে হত্যা করা হয় গলা টিপে। কেন হত্যা করা হয়? তার কাছে 2 কোটি টাকা ছিল। সেই 2 কোটি টাকা যারা দালাল ছিলেন তাদের মধ্য থেকেই তাকে হত্যা করা হয় এই টাকার জন্য। আমরা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের কথা জানি, তিনিও ঠিক একইভাবে পালাতে গিয়ে ধরা পড়লেন। তার সঙ্গে থাকা 70 লাখ টাকা আগেই দালালরা নিয়ে গেলেন। স্বাভাবিক সময় তো এমনি 10 থেকে 20 হাজার টাকা হলেই অবৈধ উপায়ে যাওয়া যায় ভারতে, কিন্তু এখন সেখানে লাগছে 20 লাখ থেকে 1 কোটি টাকা, পোয়াবারও এখন দালালদের। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন আওয়ামী লীগের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে বর্তমান সরকার, আওয়ামী লীগকে তার রাজনীতি নিষিদ্ধ করার দাবি উঠেছে, আওয়ামী লীগের কাউকে রেহাই দেওয়া হবে না, শত শত মামলা দায়ের করা হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে গণহত্যার জন্য। আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটি আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, সেখানেও শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এত কিছু যখন করা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, আওয়ামী লীগের যেসব নেতা কর্মী বা মন্ত্রী, সংসদ সদস্য, সাবেক মন্ত্রী তারা গণহত্যায় জড়িত ছিলেন, মোটামুটি একটা সাজ রব পড়ে গেছে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার। প্রশ্ন হচ্ছে, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের কেন এখনও পর্যন্ত পালানোর সুযোগ করে দেওয়া হচ্ছে? কারা সুযোগটি নিচ্ছেন? কোনো ষড়যন্ত্র হিসেবে এই বিষয়গুলো চলছে, নাকি আমরা ষড়যন্ত্র তত্ত্ব আউড়ে আমরা বিশেষ কাউকে সুবিধা দেওয়ার চেষ্টা করছি, অথবা বর্তমান সরকারও নিজের বিপদ ডেকে নিয়ে আসছে? প্রশাসনের
উচ্চ পর্যায়ের লোকজন ছাড়া যে মানুষগুলো পালাচ্ছেন তাদের পালানো সম্ভব নয়। তার কারণ তাদের তো নজরদারিতে থাকার কথা, যেভাবে তারা স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে সীমান্ত পার হয়ে চলে যাচ্ছেন। কয়েক টাকা খরচ হয় পালানোর জন্য বা কীভাবে পালাচ্ছেন সেটি আমার এই কন্টেন্টের মূল আলোচনার বিষয় নয়। আবারও একটু মনে করে দেওয়ার চেষ্টা, কাদের ছত্রছায়ায়, কাদের বিশেষ সহযোগিতায় এই মানুষগুলো পালিয়ে যাচ্ছেন। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।